কিছুদিন আগে বাংলাদেশ লক্ষ লক্ষ মানুষকে তাদের দেশ থেকে পালাতে বাধ্য করেছিল, কিন্তু এখন যেটা হয়েছে সেটা আরো হতবাক করার মতো। আসলে বাংলাদেশ নিজেকে $12 বিলিয়ন লোকসান পোহাতে দেখেছে, কারণ পালিয়ে যাওয়া ভারতীয়দের জন্য বাংলাদেশের কিছু বড় প্রজেক্ট আটকে গেছে। আপনারা জেনে অবাক হবেন যে এরা ওই ভারতীয় মানুষরাই যাদের দায়িত্ব ছিল বাংলাদেশের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে অপারেশনাল করা এবং সেই সাথে এর জন্য ট্রান্সমিশন লাইন বিছানো। কিন্তু এখন বাংলাদেশ একটা নতুন এবং অদ্ভুত খেলা শুরু করে দিয়েছে, যেখানে রাশিয়ার সাথে মিলে বাংলাদেশ তার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করে ফেলেছে। কিন্তু যখন এই প্ল্যান্ট থেকে উৎপন্ন হওয়া বিদ্যুৎকে বাংলাদেশের শহর এবং গ্রামে সাপ্লাইয়ের কথা ওঠে, তখন বাংলাদেশ ভারতের কাছে সাহায্য চায়। আর এখানে একটা বড় রকমের রদবদল হয়েছে, কারণ যেই বাংলাদেশ আগে ভারতের সঙ্গে সহযোগ চাইতো, এখন সে চীনের কোলে গিয়ে বসে আছে। তাও ভারত তার টেকনিক্যাল এক্সপার্টিজ বাংলাদেশের সঙ্গে শেয়ার করার সিদ্ধান্ত নেয়। কিন্তু হতবাক করার বিষয় হলো বাংলাদেশ এই ভারতীয় এক্সপার্টদের ধাক্কা মেরে বের করে দেয়। আর এখন বাংলাদেশের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ভবিষ্যতের জন্য বিপদে রয়েছে। আর এখন বাংলাদেশ ভারতের থেকে নয়, বরং চীনের কাছে সাহায্য চাইছে। আপনারা এটা জানলে আশ্চর্য হবেন যে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে অনেক নন ক্রিটিক্যাল ইকুইপমেন্টও ভারতের থেকে ইম্পোর্ট করা হয়েছিল, কিন্তু তাও ভারতকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করার ফল এটাই বেরোয় যে বাংলাদেশের নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট এখন আটকে গেছে এবং বাংলাদেশ এই ভয়ে রয়েছে যে ভারত তার বিদ্যুৎ যেন কেটে না দেয়। আর ভারতও বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করার জন্য আরো একটা প্রজেক্টকে বন্ধ করে দিয়েছে। কিন্তু প্রশ্ন যেটা হলো, এখানে ভারত একটা সাইন করে বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার ডুবিয়ে দিতে পারে এবং বাংলাদেশকে পঙ্গু করতে পারে, কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের দম্ভ কমছে না। আমরা এটাই দেখবো যে কিভাবে ভারতের একটা ছোট্ট পদক্ষেপ বাংলাদেশের সমস্ত প্রকল্পকে নষ্ট করতে পারে। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আসলে প্রধান খবর হলো, বাংলাদেশের নতুন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য একটা ট্রান্সমিশন লাইন বিছানোর কাজ চলছিল এবং তার মধ্যে প্রায় 16 কিলোমিটারের ট্রান্সমিশন লাইন একটা ভারতীয় কোম্পানির বিছানোর কথা ছিল। কিন্তু এই 16 কিলোমিটারের ট্রান্সমিশন লাইন এই পুরো প্রজেক্টের সব থেকে উল্লেখযোগ্য এবং সব থেকে ক্রিটিক্যাল পার্ট ছিল, কারণ এই লাইন দুটো নদীর ওপর বানাতে হতো। বাংলাদেশের এই দুই নদীর মধ্যে একটার নাম পদ্মা, যেটা ভারতে গঙ্গা নামে পরিচিত, এবং অপরটা হলো যমুনা, যেটা ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত। বলে রাখি, এই কাজের জন্য ভারতীয় কোম্পানি ট্রান্স রেল লাইটিং কে বেছে নেওয়া হয়, আর এর জন্য $524 মিলিয়ন কন্ট্রাক্ট এই ভারতীয় কোম্পানির সাথে সাইন করা হয়, যেখানে এই ভারতীয় কোম্পানি প্রায় 100-র মতো ইঞ্জিনিয়ার এবং ওয়ার্কার্স বাংলাদেশে এই কাজের জন্য পাঠিয়েছিল। এছাড়া 30 ইন্দোনেশিয়ান ওয়ার্কারকেও এই প্রজেক্টের জন্য সেখানে রাখা হয়েছিল। কিন্তু অবাক করার বিষয় হলো, এখনো অবধি সবকিছু ঠিকঠাক চলছিল। আর যেখানে পদ্মা নদীর ওপর প্রায় 38% কাজ পূর্ণ হয়ে গেছিল, যমুনা নদীর ওপর দ্রুত গতিতে 25% প্রজেক্ট কমপ্লিট করা হয়েছিল। তো এরপর বাংলাদেশের মিলিটারির কি হলো, ওখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হওয়া শুরু হয় এবং ভারত থেকে বাংলাদেশে যাওয়া বেশিরভাগ ওয়ার্কার্স বাংলাদেশের এই সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে পড়ে। কিন্তু যখন হামলা বেড়ে যায়, তখন এই ভারতীয় মানুষদের ওই প্রজেক্ট মাঝপথে ছেড়ে ভারতে আসতে হয়, কারণ তাদের বাংলাদেশে প্রাণের ঝুঁকি ছিল। এবং কামাল করা বিষয় হলো, বাংলাদেশের সরকারও এই ভারতীয় মানুষদের সাহায্য করে না এবং তাদের সেই অবস্থাতেই ছেড়ে দেয়। কিন্তু বাংলাদেশ নিজের পায়ে এমন কুড়োল মারে যে চিরকালের জন্য বাংলাদেশ এখন লেংড়িয়ে চলবে, কারণ এই ট্রান্সমিশন লাইনের কাজ আটকে গেছে এবং বাংলাদেশের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এখন কোনো কাজেই লাগবে না। এক্ষেত্রে যদি বাংলাদেশে জিওপলিটিক্যাল টেনশন না হতো, তো এই ডিসেম্বরের মধ্যে ভারত বাংলাদেশের বিদ্যুৎ ট্রান্সমিশনে সাহায্য করত এবং এই ডিসেম্বরের মধ্যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়ে যেত। কিন্তু হয়তো এই প্রজেক্ট এখনো অনেক লম্বা সময় নেবে। বাংলাদেশ তো বাংলাদেশই হয়ে থাকে, এই জন্য কিছু খবর এমনও বেরিয়ে এসছে যে বাংলাদেশ চাইনিজ কোম্পানির কাছেও এর জন্য সাহায্য চেয়েছে, যেখানে বাংলাদেশে চীনের ইনফ্লুয়েন্স এত বেশি যে ভারতের করা সব সাহায্যকে এখানকার মানুষরা সহজে ভুলে ভারতকেই তাদের সমস্ত ভুলের জন্য দায়ী করে। আপনাদের বলে দিই, বাংলাদেশ তার মোট প্রয়োজনীয়তার 10% বিদ্যুৎ, মানে প্রায় 2500 মেগাওয়াট বিদ্যুৎ ভারতের থেকে ইম্পোর্ট করে। এছাড়া নেপাল থেকে বিদ্যুৎ ইম্পোর্ট করার জন্য বাংলাদেশ ভারতের ওপর ডিপেন্ডেন্ট এবং নেপালের থেকে বিদ্যুৎ নেওয়ার জন্য ট্রান্সমিশন লাইন ভারত
ভারতের ওপর থেকে যাওয়া প্রয়োজন, আর এর জন্য সদ্যই ভারতের ট্রান্সমিশন লাইনের অনুমতিও দিয়ে দিয়েছে। বাংলাদেশে অবস্থিত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টকেও ভারত বানিয়ে রেডি করেছে। আর এই থার্মাল পাওয়ার প্রজেক্টে 1320 মেগাওয়াট বিদ্যুৎ জেনারেট করা হচ্ছে। তো ভাবুন, যেখানে একদিকে বাংলাদেশ চীনের সঙ্গে নিজের বর্ডার শেয়ার করে না, সেখানে ভারতের সাথে বাংলাদেশের বর্ডারের দৈর্ঘ্য 4000 কিলোমিটারেরও বেশি, কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন, সেখানে ভারত আসে দ্বিতীয় নম্বরে। না শুধু পাওয়ার সেক্টর, বরং বাংলাদেশের অন্যান্য ক্রিটিক্যাল সেক্টর যেমন রেলওয়ে, টেলিকম, স্টিল, এমনকি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ভারতের কম বরং চীনের সবচেয়ে বেশি হাত রয়েছে। কিন্তু ভারত এখন কোথাও না কোথাও এই বিষয়টা জানে যে বাংলাদেশকে যেভাবেই সাহায্য করা হোক, বাংলাদেশ ভারতকে তার ক্রিটিক্যাল সেক্টরের থেকে দূরেই রাখতে চলেছে। আপনারা এটাকে এভাবে ভাবতে পারেন, ভারত আজ যে কোনো ক্যাপাসিটি স্যাটেলাইট বানাতে পারে, কিন্তু বাংলাদেশ তার স্যাটেলাইটের জন্য ইউরোপিয়ান কোম্পানিকে বেছে নেয়। বাংলাদেশের সরকার এই বিষয়টা ভালো মতোই জানে যে ভারত আজ অব্দি যা কিছুই বাংলাদেশকে দিয়েছে, ভারত এক ঝটকায় সেই সবকিছু বাংলাদেশের থেকে ফিরিয়ে নিতে পারে। কিন্তু আজ বাংলাদেশের তরফ থেকে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব, চিকেন নেক এবং ভারতের সীমানায় মিসাইল মোতায়েন, এছাড়াও ভারতকে নিয়ে অনেক উল্টোপাল্টা মন্তব্য করা হচ্ছে। এমনকি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে নিয়ে বাংলাদেশকে অলরেডি রাশিয়ার তরফ থেকে হুমকি দেওয়া হয়েছে। আপনাদের বলে রাখি, বাংলাদেশের ওপর রাশিয়ার $630 মিলিয়ন ইন্টারেস্ট বকেয়া রয়েছে, যেটা এখনো অব্দি বাংলাদেশের তরফ থেকে মেটানো হয়নি। এই নিয়ে রাশিয়া স্পষ্টত বলেই দিয়েছে, যদি এই ঋণ সময় মতো না মেটানো হয় তো বাংলাদেশকে এর ওপর হেভি পেনাল্টি দিতে হতে পারে। এবং শুধু এটাই নয়, বরং ট্রান্সমিশন লাইনের কাজ এই ভারতীয় কোম্পানিকে তো করতেই হতো। এছাড়া ট্রান্সমিশন লাইনের প্রোডাকশন এবং সাপ্লাইও ভারতের থেকেই করা হতো। এক্ষেত্রে যখন এই ট্রান্সমিশন লাইনের টেন্ডার বের করা হয়েছিল, তো ওই সময় ট্রান্স রেল লাইটিং ছাড়া এলএনটিও কয়েক কিলোমিটারের ট্রান্সমিশন লাইনের কন্ট্রাক্ট পেয়েছিল। যদি এলএনটি প্রজেক্টে এখনো অবধি কতটা কাজ কমপ্লিট করেছে সেটা এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু আপাতত বাংলাদেশের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে পড়ে আছে। যতদিন এটা নন অপারেশনাল থাকবে ততদিন এর ভারী মূল্য বাংলাদেশকে চোকাতে হবে। কিন্তু এর মাঝে একটা খবর বেরিয়ে আসছে যে চীন বাংলাদেশের নতুন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য বাংলাদেশের ওপর প্রেসার ক্রিয়েট করছে, যাতে এই কন্ট্রাক্ট চীন অর্জন করতে পারে এবং ভারতের ওপর আরো প্রেসার ক্রিয়েট করা যায়। আসলে ভারত প্রতি বছর অলরেডি বাংলাদেশকে আর্থিক সহায়তা দিয়ে থাকে, কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশ বড় কন্ট্রাক্ট চীন সহ বিশ্বের বাকি দেশগুলোকে দিয়ে দেয়। ভাবুন, যদি ভারত একটা সাইন করে এই কন্ট্রাক্টকে এভাবেই শেষ করে দেয়, তাহলে বাংলাদেশকে পুনরায় নতুন টেন্ডার বের করতে হবে এবং এতে কম করে আরো 6 মাস সময় লাগবে, যার জন্য স্বাভাবিকভাবেই কয়েক বিলিয়ন ডলারের লোকসান বাংলাদেশকে পোহাতে হবে এবং এর ফলে বাংলাদেশের ঋণ কয়েক গুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, এখন আপনাদের কি মনে হয়, ভারতের কি উচিত হবে বাংলাদেশকে করা সব রকমের সহায়তা বন্ধ করে বাংলাদেশের ওপর প্রেসার ক্রিয়েট করা? ইয়েস অর নো আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।